আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। হাসপাতালে নেই রোগীর ভিড়, খুব তাড়াতাড়ি বিদায় নেবে না আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশকে এগিয়ে নিতে দক্ষ ও দূরদর্শী সিভিল সার্ভিস অপরিহার্য বললেন প্রধানমন্ত্রী। জনগণের সেবক হিসেবে নবীন কর্মকর্তাদের কাজ করার আহ্বান। রাজস্ব বোর্ডের ইটিডিএস সিস্টেম চালু, ৩ মাসে সব সরকারি হিসাব অটোমেশনে কমবে দুর্নীতি ও অপচয়, বাড়বে রাজস্ব আয়। শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। ধর্মের অপব্যবহার বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে হবে বললেন তথ্যমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। শুরুতেই করোনা ও টিকাদান প্রসঙ্গ। দেশে একদিনে আরও ৭০৩ জনের মধ্যে করোনা সংক্রমণ ধরা পড়েছে, আর মৃত্যু হয়েছে আরও ২১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫,৬০,১৫৫ জন। মঙ্গলবার নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬৯৪ জন, আর মৃত্যু হয়েছিল ২৩ জনের। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫,২১,১১৩ জন সুস্থ হয়ে উঠলেন। গত একদিনে দেশে ২৪,৩৭৬টি নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২.৮৮%, যা আগের দিন ছিল ২.৭২%। রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে সুশৃঙ্খলভাবে চলছে টিকাদান কর্মসূচি। সাধারণ মানুষের পাশাপাশি টিকা নিচ্ছেন বিদেশগামীরা। চাহিদা অনুযায়ী প্রবাসীদের দেয়া হচ্ছে ফাইজারের টিকা। এদিকে করোনার সংক্রমণ কমে আসায় হাসপাতালগুলোয় কমেছে রোগীর ভিড়। সকল হাসপাতালেই খালি আইসিইউ সহ সাধারণ বেড। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকাল থেকে রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসে মানুষের ভিড়। টিকা দেওয়ার জন্য আসছি, কিন্তু আমার ওই মেসেজ আসে নাই। পরে এখানে এসে চেক করছি যে মেসেজ আসছে। ফার্স্ট ডোজ নিতে আসছি, আমি আসার বেশি সময় হয় নাই। এসে দিলাম, আমার ফর্ম জমা দিলাম, বসতে বললেন, বসে আছি। অনেকটা সুশৃঙ্খল পরিবেশে টিকা নিতে পেরে খুশি টিকা গ্রহীতারা। সিনোফার্মের টিকা দিয়েছি আজকে, ভালোই লাগছে। পরিস্থিতি খুবই সুন্দর, খুবই পরিস্থিতি খুব ভালো। সতর্কতার জন্য বাচ্চা আছে এবং পরিবার আছে, সবাই ভালো থাকার জন্য আর কি টিকাটা নেওয়া। এখানে যে ওনাদের যে ফর্মালিটিস আছে সেটা মেনটেন করে উপরে গেলাম, জাস্ট 10 মিনিটস আর 15 মিনিটস ওয়েট। বিদেশগামীদের দেয়া হচ্ছে চাহিদা অনুযায়ী ফাইজার ও মডার্নার টিকা। নাগরিক হিসাবে আমি ফাইজারের টিকা নিবন্ধন করছিলাম, এই জন্য আমি টিকা দিলাম। আমি ফাইজার দিলাম, ভালোই তো লাগলো। এখানকার পরিবেশ তো খুবই ভালো। এদিকে করোনার সংক্রমণ কমে আসায় হাসপাতালগুলোতে কমেছে রোগীর সংখ্যাও। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে এখন চিকিৎসা নিচ্ছেন সাধারণ রোগীরা। ওনার জ্বর ছিল, এখন জ্বর আছে হালকা হালকা, আর হলো ডায়রিয়া, তারপর মাথা ব্যথা। হালকা ঠান্ডার জ্বর ছিল, আসিয়ানে দেখাইছি, ওখানে একটা এক্সরে দিচ্ছে, করাইছি। এখন আজকে একটু বেশি আর কি, শরীরটা অনেক ব্যথা আর ওই শ্বাস নিতে একটু খারাপ লাগে, এই জন্য নিয়ে আসছি এখানে। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ঘুরে দেখা যায় ৩০০ শয্যার মধ্যে রোগী ভর্তি রয়েছে মাত্র ১৫৫ জন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এখনও বিপদমুক্ত হওয়া যায়নি বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এই ভাইরাসের উপর কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন সংস্থার করোনা বিষয়ক প্রধান মারিয়া ভ্যান কারখোভ। তিনি বলেন, গত সপ্তাহে বিশ্বে ৩১ লাখ মানুষ নতুন করে করোনা আক্রান্ত হয়েছে, মারা গেছে আরও ৫৪,০০০। তবে প্রকৃতপক্ষে এই সংখ্যা আরও বেশি হতে পারে। করোনা নিয়ে ইন্টারনেট দুনিয়ায় ভুল ও মিথ্যা তথ্যের ছড়াছড়িতে উদ্বেগ প্রকাশ করে মারিয়া বলেন, খুব তাড়াতাড়ি করোনা বিদায় নেবে না। বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে, মানুষ যেন ন্যায় বিচার পায়, এই মহান ব্রত নিয়ে কাজ করতে আইন ও প্রশাসন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ১১৯তম এবং ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ যেন উন্নত বিশ্বের কাতারে পৌঁছে যেতে পারে, সে অনুযায়ী কাজ করতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। আমি পৃথিবীর অনেক দেশে ১১৯ ও ১২০তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জন্ম নিয়েছেন এবং বড় হয়ে আইন ও প্রশাসন কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনগণের সেবক হিসেবে কাজ করার তাগিদ দেন তিনি। সংবিধানের ২১-২ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। দেশকে এগিয়ে নিতে দক্ষ ও দূরদর্শী সিভিল সার্ভিস অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সে বিষয়টি গুরুত্ব দিতে হবে নবীন কর্মকর্তাদের। আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় আপনারা নিবেদিত থাকবেন, জনগণের পাশে থাকবেন, মানুষ যেন ন্যায় বিচার পায় সেটা নিশ্চিত করবেন। এবং আপনারা জানেন যে করোনাকালীন সময় আমরা আরেকটা কাজ করেছি যে ভার্চুয়াল কোর্ট যাতে করা হয় সে ব্যবস্থাটাও করে দিয়েছি, কারণ প্রযুক্তি ব্যবহার করে মানুষকে আইনের সেবা দেওয়া, বিচার ব্যবস্থাটাকে অব্যাহত রাখা, বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে। জনপ্রশাসনের কর্মকর্তাদের পদোন্নতির পাশাপাশি অবদানের স্বীকৃতি দেয়া হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মাঠে যাবার আগে প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব দেয়া হয়েছে। আমি নবীন কর্মকর্তাদের বলবো যে আপনারা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে দেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করবেন। মাঠে যাবার আগেই একটা প্রশিক্ষণ নিয়ে যেন মাঠ পর্যায়ে সবাই যেতে পারে এবং তার কাজটা বুঝে নিতে পারে, সেই ব্যবস্থাটাই আমরা করতে চাই, যাতে করে জনগণ যেন প্রকৃত সেবাটা পায়। করোনা মহামারীর মাঝেও সুষ্ঠুভাবে কাজ করে যাওয়ায় ও টিকাদান কর্মসূচি চলমান রাখায় সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই টিকাদানে আমাদের প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে প্রত্যেকেই, এবং আমার নিজের দলের প্রত্যেক নেতাকর্মী, তাদেরকে আমি শৃঙ্খলা রক্ষা করে যেন সেগুলি মানুষ পায় সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছি। সবাই মিলে কাজ করার ফলে এখানে আমরা বিরাট একটা সাফল্য অর্জন করতে পেরেছি। আশা করি বাংলাদেশের কোনো মানুষই বঞ্চিত হবে না, সবাই যাতে টিকা পায় সেই ব্যবস্থাটা আমরা করব। এই বাংলাদেশকে জাতিপিতা বঙ্গবন্ধু সাইদুর রহমান আবির, মাই টিভি, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলুন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি নেতারা বলছেন আওয়ামী লীগ থেকে বাঁচতেই নাকি জনগণ বিএনপিকে ভোট দেবে। আওয়ামী লীগ থেকে বাঁচতে নয়, বরং বিএনপি দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে। শেখ হাসিনার আমলে দেশের মানুষ স্বস্তিতে আছে, জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। জাতীয় পার্টির মহাসচিবের শূন্য পদে কে আসবেন তা নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা তুঙ্গে। দুজনের নাম প্রচার হলে সিনিয়র নেতারা আপত্তি তোলায় পরিস্থিতি কিছুটা জটিল আকার ধারণ করেছে। তবে প্রভাবশালী অর্ধ ডজন নেতা মহাসচিব হতে জোর লবিং চালাচ্ছেন। চেয়ারম্যান জি.এম. কাদের এ নিয়ে কোনো কথা না বললেও দ্রুত তিনি সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে মহাসচিব করবেন নাকি কাউকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেবেন তা নিয়েও নেতারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব সৈকত। জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর মারা যান। এরপরই আলোচনায় আসে কে হচ্ছেন জাপার মহাসচিব। সম্ভাবনার তালিকায় নাম এসেছে রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশিদ, মশিউর রহমান রাঙা, আবু হোসেন বাবলা, মুজিবুল হক চুন্নু, সাইদুর রহমান টেপা ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নাম। অপেক্ষাকৃত নবীন প্রেসিডিয়াম সদস্য শামীম হায়দার পাটোয়ারিকে মহাসচিব করা হতে পারে এমন গুঞ্জনে এরই মধ্যে একহাট্টা হয়েছেন অধিকাংশ কো চেয়ারম্যান। আমরা এই বিষয়ে চেয়ারম্যানকে আমরা জানিয়ে দিয়েছি যে আপনি একক কোনো সিদ্ধান্তে আপনি মহাসচিব তৈরি করতে পারবেন না। জানান দেন এমন সিদ্ধান্ত হলে সায় নেই তাদের। জুনিয়র দুই বছর আগে দলে আসছে, এটা হয় নাকি কোনো দলে? কবে কি রাজনীতি করছে?
জাতীয় পার্টির রাজনীতি কবে করছে সে? সিনিয়র মেম্বারদের মধ্য থেকে মহাসচিব বানাইতে হবে। কোন প্রক্রিয়ায় মহাসচিব চাচ্ছেন সে প্রশ্নেরও জবাব দেন সাবেক এই মহাসচিব। এটা আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না, আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই আমরা চেয়ারম্যানের কাছে অনুরোধ জানিয়েছি, এটা আনুষ্ঠানিকভাবে যাতে একটা রূপ দিয়ে সকলের সঙ্গে আলোচনা করেন উনি, সবার সঙ্গে আলোচনা করে যেন সিদ্ধান্ত নেন। পার্টির কল্যাণ চিন্তা করে প্রকাশ্যেই মহাসচিব নিয়ে দলীয় ফরমের বাইরে আলোচনা বলে জানান ঢাকা মহানগর দক্ষিণের এই সভাপতি। আমরা চেয়ারম্যানের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এটা কোনো মিটিং না, মাননীয় চেয়ারম্যান মহোদয় হাইয়েস্ট বডির সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে প্রেসিডিয়ামের অনেকে মনে করেন আগামী নির্বাচনকে সামনে রেখে দলের পরীক্ষিত কাউকেই মহাসচিব করবেন জাপা চেয়ারম্যান। সামনে জাতীয় নির্বাচন, যিনি নিজে পয়সা খরচ করতে পারবেন, যার এনার্জি আছে, এরকম মহাসচিব দরকার। মহাসচিবের তকমা লাগায়া সবার পকেটে হাত দেবে এরকম মহাসচিব দরকার নেই, তাহলে জাতীয় পার্টি থাকবে না, জাতীয় পার্টির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। অবশ্যই এক্সপেরিয়েন্স লোক হলে ভালো হয়। চেয়ারম্যান আস্থার মধ্যে, দলের আস্থার মধ্যে মহাসচিবকে থাকতে হবে। তড়িঘড়ি না করে অতিরিক্ত মহাসচিবদের মধ্য থেকে কাউকে ভারপ্রাপ্ত মহাসচিব করার পরামর্শ এই নেতার। আমাদের ৮ ডিভিশনের ৮ জন অতিরিক্ত মহাসচিব আছে, এর মধ্যে থেকে যদি কোনো সিনিয়র কেউ থাকে, কাউন্সিলের আগ পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিলে যে শব্দগুলি আসছে সেই শব্দগুলির থেকে পরিত্রাণ পাওয়া যাবে। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মহাসচিব কিংবা ভারপ্রাপ্ত মহাসচিবের সিদ্ধান্ত নেবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের, এমনটাই প্রত্যাশা দলের সর্বস্তরের নেতাকর্মীদের। কোনো প্রেশার ক্রিয়েট করা হয় নাই, তবে চেয়ারম্যানকে ক্ষমতা দেয়া আছে যে তিনি সিদ্ধান্ত নেবেন। কেন্দ্রীয় কমিটি আছে, প্রেসিডিয়াম আছে, আমাদের কোচ চেয়ারম্যান বৃন্দ আছেন, ওনারা সিদ্ধান্ত নেবেন। এতে সরকারের এখানে সিগন্যালে কি আছে? মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আগামী 3 মাসের মধ্যে সব সরকারি হিসেব অটোমেশন সিস্টেমে হবে বলে জানিয়েছেন মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক মোহাম্মদ মুসলিম চৌধুরী। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্ভাবিত ইটিডিএস সিস্টেম উদ্বোধনকালে তিনি কথা বলেন। সকালে জাতীয় রাজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার বলেন, এতে অপচয় ও দুর্নীতি কমবে। আর এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম বলেন, ফাঁকি কমে রাজস্ব আয় বাড়বে। আরও জানাচ্ছেন এস এম খুরশেদ আলম। জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব প্রচেষ্টায় উদ্ভাবিত ডিজিটাল প্ল্যাটফর্ম ইটিডিএস এর আনুষ্ঠানিক উদ্বোধনের আয়োজন করে সংস্থাটি। অনুষ্ঠানের প্রধান অতিথি মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জানান, খুব দ্রুত দেশের সরকারি অফিসের হিসেব অটোমেশন সিস্টেমে আনা হবে। এখন অটোমেটিক্যালি সিস্টেম থেকে এগুলো আউট হয়ে যাবে, কারণ ফাইন্যান্স সেক্রেটারিও দেখবে যে থিংস আর কামিং 60% টিডিএস। আই ক্যান গ্যারান্টি ইউ উইদিন 2 to 3 years 85% হবে। অটোমেশন সিস্টেম চালু হলে দুর্নীতি ও অপচয় কমবে বলে জানান অর্থ বিভাগের সিনিয়র সচিব। আপনারা যদি এভাবে অটোমেশন সবগুলো করে ফেলতে পারেন, ইনকাম ট্যাক্স, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কাস্টমস ডিউটি, তাহলে যেটা হবে আপনি দেখবেন শুধু এফিসিয়েন্সি গেইন হবে কয়েক হাজার কোটি টাকা। এটা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা, কিন্তু যখন আমি একসাথে করবো ম্যাক্রো পার্সপেক্টিভে, এটা বিরাট আকার হয়ে যাবে। সভাপতির বক্তব্যে এনবিআর এর চেয়ারম্যান বলেন, ইটিডিএস এর ফলে রাজস্ব খাতে শৃঙ্খলা ফিরিয়ে আসবে, রাজস্ব ফাঁকি কমবে, বাড়বে আয়। কালেকশনের কাজ করবে যন্ত্র, সিস্টেম, আর আমরা অফিসার যারা আছি তারা বসে বসে ফর্মুলেশন করব, বিভিন্ন সিস্টেম ফর্মুলেট করব, পলিসি প্ল্যানিং করব, ডেভেলপ করব সিস্টেম, যে কিভাবে আরও বেশি রেভিনিউ কালেকশন হতে পারে, কিভাবে ট্যাক্সপেয়ারের প্রেশার কমতে পারে, কিভাবে রেভিনিউ কালেকশনের স্বচ্ছতা আসতে পারে। আমরা এই সমস্ত সিস্টেম ডেভেলপ করব, ইনোভেটিভ কাজ করব, পলিসি তৈরি করব। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পুণ্য লগ্ন শুভ মহালয়া আজ সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজন করা হয় চণ্ডীপাঠ ও সঙ্গীতানুষ্ঠানের। রাজধানীর বনানীর খেলার মাঠে মহালয়া উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ধর্মের অপব্যবহার বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে হবে। শিউলি রোজা রিপোর্ট। শুভ মহালয়ার মধ্য দিয়ে সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানালেন সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর বনানীর খেলার মাঠে শুভ মহালয়া উদযাপন অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সব ধর্মের মর্মবাণী হচ্ছে মানুষের কল্যাণ,
সেটি হিন্দু ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, মুসলিম ধর্ম হোক, খ্রিস্ট ধর্ম হোক, এমনকি কোনো কোনো ধর্ম জীবের কল্যাণের কথাও বলেছে। এ সময় ধর্মের অপব্যবহার বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়ানোর আহ্বান জানান তিনি। ধর্মের মূল মর্মবাণী যদি আমরা বুকে ধারণ করে আমরা অনুশীলন করি তাহলে পৃথিবী অনেক শান্তিময় হতো। তাই আজকে আমার যেটি বিনীত নিবেদন থাকবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেমন বলেন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। তো আমি আশা করব আপনাদের এই উৎসবের যে আনন্দ সেটি সবার মাঝে সঞ্চারিত হবে। এবার দেবীর আগমনে বিশ্ব হবে শান্তিময়, অশুভ শক্তিকে বিনাশ করে উদয় হবে শুভ শক্তির, এমনটাই প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীদের। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। স্মার্টফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়া রোধে বেশ কিছু সেবা দিয়ে আসছে বাংলাদেশেরই তৈরি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন থিমগার্ড। এবার সেই অ্যাপ্লিকেশনই দিচ্ছে পরিবারের সদস্যদের সুরক্ষা। আপৎকালীন মুহূর্তে বাংলাদেশের ব্যবহারকারী মুঠোফোনের মাত্র 2টি বাটন টিপি 3 ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে তার সবশেষ অবস্থানসহ স্থানের ছবি। যে কোনো বিপদে তাৎক্ষণিক অবস্থানসহ এমন বার্তায় পরিবারের সদস্যরা দ্রুত এগিয়ে আসতে পারছেন সাহায্য করতে। আরও জানাচ্ছেন মোবালিক করিম। ভিড়ভাট্টা অথবা রাতে একা রাস্তায় চলাফেরা, বাড়িতে বয়স্ক ব্যক্তিটি একা রয়েছেন, কিংবা স্কুল শেষে প্রিয় সন্তানটির নিরাপদে ফেরা নিয়ে উৎকণ্ঠা। এমন কোনো মুহূর্তে যদি হুট করেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তবে মুঠোফোনের বাটন পরপর কয়েকবার চাপ দিলে আগে থেকে নির্দিষ্ট করে রাখা গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির কাছে চলে আসবে জরুরি বার্তা, যেখানে থাকবে বিপদে পড়া মানুষটির মুঠোফোনের সামনের ক্যামেরার ছবি, সাথে সবশেষ স্থান বা অবস্থান। স্মার্টফোনে এমন সুবিধা বা ফিচার দেখা মিলত শুধুমাত্র সায়েন্স ফিকশনগুলোতে, তবে এবার সেটি বাস্তবে এনেছে সফটলজি লিমিটেড। স্মার্টফোন চুরি হওয়া, হারিয়ে যাওয়া বা ছিনতাই ঠেকাতে তাদের অ্যাপ থিমগার্ডে যুক্ত করা হয়েছে পুরো পরিবারের সুরক্ষায় এমন ফিচার। পাশাপাশি আপনার মোবাইল ফোনটি এই মুহূর্তে আপনি মনে করছেন যে আমার আশেপাশে হয়তো কেউ নিয়ে থাকবে। এই অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, এই সেবা মূলত শিশু, বৃদ্ধ ও নারীদের কথা মাথায় রেখেই যুক্ত করা হয়েছে। এখানে আপনার সিনিয়র সিটিজেন যারা, আমাদের বয়স্ক যে সমস্ত নাগরিক আছেন, আমাদের শিশু এবং আমাদের নারী রাস্তাঘাটে চলার পথে অথবা বাসায় বা যে কোনো জায়গায় যদি কোনো বিপদে পড়ে, যদি সে মনে করে যে এটা আমি খুব বিপদে আছি, অথবা কথা বলার ক্যাপাসিটি সে তার নাই, ফোন কল করার মতো ক্যাপাসিটি নাই, এটা পাওয়ার বাটনটা অন করে জাস্ট শব্দ কমে, ভলিউম কমে যে বাটন, আর 2বার চাপ দিলেই সামনের ক্যামেরাটা ছবি তুলে নেবে এবং এটা ইমেলে সেন্ড হয়ে যাবে। ওই ছবিটা 3 জন গার্ডিয়ানের কাছে চলে যাবে উইথ লোকেশন সহ, এবং একটা মেসেজ যাবে, আই এম ইন ট্রাভেল, প্লিজ হেল্প মি। তবে গুগল প্লে স্টোরে হাজারটা এমন অ্যাপের ভিড়ে নিজেদের 24 ঘন্টার কল সেন্টার আর ব্যক্তিগত তথ্য সুরক্ষায় এই অ্যাপকে অন্যদের চেয়ে অনেকটাই এগিয়ে রেখেছে বলে মনে করেন তিনি। থিমগার্ড অ্যাপ মূলত যে ফিচারটা, এই ফিচার দিয়ে অনেক প্রোডাক্ট আছে প্লে স্টোরে, কিন্তু আমাদের যে কম্বো এতগুলো ফিচার দিয়ে নাই। এটা কম্বো, এটা একটা ফুল কম্বো প্যাকেজ, তার সঙ্গে নতুন যে আমরা সেবাটা যুক্ত করলাম, এটা অন্যরকম একটা মাইলেজ দিবে। বরাবরের মতোই এজন্য রাখা হচ্ছে নামমাত্র শুভেচ্ছা মূল্য। আমাদের সমাজে চলমান যে ঘটনাগুলো ঘটছে, সেখান থেকে আমরা অনেকটাই স্বাভাবিক হতে সক্ষম হব। মোবালিক করিম, মাইটিভি, ঢাকা। নিচে বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পরে স্বাগত, আপনারা দেখছেন মাইটিভি সংবাদ। জন্ম ও মৃত্যু নিবন্ধনে জটিলতা দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুপুরে রাজধানী কাকরাইল এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলিনুর তাপস বলেন, জন্ম নিবন্ধন হলেও এখনও মৃত্যু নিবন্ধন সম্ভব হচ্ছে না। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে এই অনুষ্ঠান। জন্ম মৃত্যু নিবন্ধন নিয়ে কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। 1873 সাল থেকে আজকে 2021 সাল পর্যন্ত পরিপূর্ণ সকলের 100% জন্ম এবং মৃত্যু নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারিনি।
নিবন্ধনের জটিলতার কথা তুলে ধরে নতুন প্রযুক্তি প্রয়োগের কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। বিভিন্ন জায়গা থেকে নিবন্ধন করতে গিয়ে তারা একটু সমস্যা হচ্ছে। তো এটার পিছনে কারণ ছিল যে নতুন সফটওয়্যার ইনস্টল করা অথবা পুরনো সফটওয়্যারকে একটু আপডেট করা। তো এই কাজটা ইতিমধ্যে আমার মনে হয়েছে। তো এর হয়েছে এবং এটি যে কন্টিনিউয়াস প্রসেস। আসলে দেশের অগ্রযাত্রার স্বার্থে সবাইকে গুরুত্ব দিয়ে নিবন্ধন করার আহ্বান জানান তাজুল ইসলাম। সবগুলো মিলিয়ে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাব এবং এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। তরুণরা যেন ভবিষ্যৎ প্রযুক্তিতে আরও বেশি সম্পৃক্ত হতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, তথ্যের নিরাপত্তা নিশ্চিত, সার্টিফিকেট সহ বিভিন্ন জাল সনদ রুখতে ব্লকচেইন প্রযুক্তির বিকল্প নেই। তাই ব্লকচেইন হতে পারে বিনিয়োগের বড় উৎস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি অডিটোরিয়ামে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিচ্ছে বিরতি, ফিরছে একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে নির্বাচন শেষ হয়েছে। টানা তৃতীয়বারের মতো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন নাজমুল হাসান পাপন। বর্তমান বিসিবি প্রধান 53 ভোট পেয়ে ক্যাটাগরি B2 অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ক্যাটাগরি AA জিতেছেন নাইমুর রহমান দুর্জয় ও তানভি টিটু। তবে রাজশাহী বিভাগে হেরে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ পাইলট। রাজশাহী বিভাগের মাসুদকে 7-2 ভোটে হারান সাইফুল আলম স্বপন। ক্যাটাগরি 2 থেকে জয় পেয়েছেন 12 ক্লাব পরিচালক নাজমুল হাসান পাপন, ওবেদ নিজাম, গাজী গুলাম মুর্তজা, নজিব আহমেদ, মাহবুব আনাম, সালাউদ্দিন চৌধুরী, ইফতেখার রহমান, ইসমাইল হায়দার মানিক, মঞ্জুর কাদের, মঞ্জুর আলম, এনায়েত হোসেন, মঞ্জুর আলম ও ফাহিম সিনহা। ক্যাটাগরি 3-এ খালেদ মাহমুদ সুজন 37-3 ভোটে হারিয়েছেন নাজমুল আবেদিন ফাহিমকে। আছেন আমাদের সহকর্মী SM আরিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন তার কাছে। আরিফ, বিসিবি নির্বাচন তো শেষ হলো, এ বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি একটু আগেই জানাচ্ছিলেন কারা নির্বাচিত হয়েছেন। আমি একটি জিনিস জানাতে চাই যে আমরা আগে থেকেই বলছিলাম যে গণমাধ্যম কর্মীরা যে এবারে নির্বাচনে যেটি আসলে ক্যাটাগরি 3 থেকে কিন্তু একটি লড়াইয়ের আভাস ছিল। এছাড়া অন্যান্য যে ক্যাটাগরি আছে 1 এবং 2 সেখানে আসলে অনেকটাই অনুমেয় ছিল। যেহেতু আপনি জানেন যে ক্যাটাগরি 1 থেকে 7 জন আগেই পরিচালক নির্বাচিত হয়ে আছেন, সেখানে আসলে ক্যাটাগরি 3-এ যে দুজন আছেন খালেদ মাহমুদ সুজন এবং নাজমুল আবেদিন ফাহিম, তার মধ্যে একটা দুর্দান্ত লড়াইয়ের একটা আভাস মিলেছিল। তবে ভোট গণনা শেষে কিন্তু সেটি আসলে নিশ্চিহ্ন হয়ে গেছে বলা যায়। খালেদ মাহমুদ সুজন পেয়েছেন সেখানে 37 ভোট এবং নাজমুল আবেদিন ফাহিম তিনি 3 ভোট, মানে সেখানে প্রায় 34 ভোটের ব্যবধানেই নাজমুল আবেদিন ফাহিম কিন্তু তিনি হেরে গিয়েছেন। এবং আরেকটি বিষয় হলো ঢাকা বিভাগ থেকেও একটা প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল। সেখানে যদিও শেষ পর্যন্ত নাজমুল আহমেদ দুর্জয় এবং তানভীর আহমেদ টিটু দুইজনেই কিন্তু 17 ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়ে গেছেন। এবং রাজশাহী বিভাগে একটি বিষয় হলো স্বপন চৌধুরী তিনি 7 ভোট এবং খালেদ মাসুদ পাইলট তিনি 2 ভোট। এছাড়া যে অন্যান্য দ্বিতীয় ক্যাটাগরি 2-এ যে বিষয়টি আছে সেখানে আসলে অনেকটাই অনুমেয় ছিল। আপনি দেখেন যেখানে ভোটকর্তাদের এর আগের বারের যে নির্বাচিত ভোটকর্তাদের তাদের বেশিরভাগই কিন্তু এই ক্যাটাগরি 2-এর মধ্যে ছিল, 2-1 শুধুমাত্র এদিক ওদিক হয়েছে। এছাড়া আসলে এবারের নির্বাচনেও খুব বেশি আসলে পরিবর্তন হয়নি পরিচালক পদের নির্বাচনে যারা এসেছেন। একটি বিষয় হলো আমাদের সাথে নির্বাচনের পরেই কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তিনি কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন প্রাথমিক ফল এটি, যদিও তিনি জানিয়েছেন যে আসলে এবারের নির্বাচনটা তার মতে সুষ্ঠু এবং নিরপেক্ষই হয়েছে এবং নির্বাচনে কোনো ধরনের অনিয়ম তিনি এখন পর্যন্ত পাননি। এবং আরেকটি বিষয় জানিয়েছেন যে প্রাপ্ত যে ভোট সেটিও আসলে প্রায় শতভাগ সেটিও জানিয়েছেন। যে কথাটি আসলে আমাদের সাথে এসে নির্বাচনের পরে নাজমুল হাসান পাপন যিনি আগের মেয়াদের ভোট সভাপতি ছিলেন, টানা 3 মেয়াদে এবার পরিচালক হলেন, তিনিও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে প্রাপ্ত ভোট সেটিতে আসলে প্রায় শতভাগ ভোট কাস্ট হয়েছে এবারও। এবং আরেকটি বিষয়, এবার কিন্তু কোনো প্যানেল
ছিল না এবার নির্বাচনে, যেটি নাজমুল হাসান পাপন জানিয়েছেন যে নির্বাচনে প্যানেল না রাখার বিষয়ে তার একটি চাওয়া ছিল যে সবাই নির্বাচনে আসুক এবং সেখানে যেন প্রতিদ্বন্দ্বিতা হয়। অবশেষে কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা আসলে আমরা কিন্তু আসলে খুব দেখতেও পারিনি সেভাবে, কারণ ক্যাটাগরি 2-এ দেখেন আপনারা যে প্রাপ্ত ভোট 12 জন পেয়েছেন তাদের কিন্তু ভোট সংখ্যা প্রায় কাছাকাছি ছিল। সব মিলিয়ে আসলে নির্বাচনটা ঠিক আগের ছায়াটাই আসলে নির্বাচনে ছিল এবং যে ভোট পরিচালকগণ 25 জন ভোট পরিচালক যে নির্বাচিত হয়ে এসেছেন তারা প্রায় 2-1 জন বাদে ঠিক আগের যে আগের বারের ভোট কর্তাগণ ছিলেন যারা তারাই কিন্তু এখানে এসেছেন। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মিরপুরে বিসিবি থেকে আরিফ সহকর্মী জানাচ্ছিলেন আমাদের বিস্তারিত সেখানকার বিসিবি নির্বাচনের সর্বশেষ খবর। একদিনের কোয়ারেন্টাইন শেষে ওমানে প্রথমবারের মতো অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। আবহাওয়া এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন ক্রিকেটাররা। লম্বা ছুটি পাওয়ায় মাঠে সবাই বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। দলের সঙ্গে যোগ দেওয়ার পর প্রথম দিনের অনুশীলনে উপস্থিত হাই প্রোফাইল কোচিং স্টাফরাও। তবে স্কিল ট্রেনিংয়ের থেকেও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা ছিল সবার মাঝে। নিউজিল্যান্ড সিরিজের পর লম্বা ছুটিতে খেলোয়াড়দের লাভ হয়েছে বলে মনে করেন সৌম্য সরকার। একদিন কোয়ারেন্টাইনের পরে আজকে প্রথম মাঠে আসছি, তো খুব ভালো লাগছে যে প্র্যাকটিস করতে পেরে। একটু ওয়েদার সাথে অ্যাডজাস্ট করা, আজকে প্রথমে এসে আমরা একটু ফুটবল খেলেছি, একটু মাঠের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় কমেছে মৃত্যু, বেড়েছে শনাক্ত। হাসপাতালে নেই রোগীর ভিড়, খুব তাড়াতাড়ি বিদায় নেবে না আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। দেশকে এগিয়ে নিতে দক্ষ দূরদর্শী সিভিল সার্ভিস অপরিহার্য বললেন প্রধানমন্ত্রী। জনগণের সেবক হিসেবে নবীন কর্মকর্তাদের কাজ করার আহ্বান। রাজস্ব বোর্ডের ইটিডিএস সিস্টেম চালু, 3 মাসের সব সরকারি হিসাব অটোমেশনে। কমবে দুর্নীতি ও অপচয়, বাড়বে রাজস্ব আয়। শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া আজ। ধর্মের অপব্যবহার বাদ দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে হবে বললেন তথ্যমন্ত্রী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।